শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত সপ্তদশ অধ্যায় পার্ট 1 পরিসংখ্যান। পরিসংখ্যান বিভিন্ন পরিসংখ্যানবিদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই পরিসংখ্যান শাস্ত্রটি। স্যার আর এ ফিশার, ইউল এবং ক্যান্ডেল, কার্ল পিয়ারসন, মহলানবিস ইত্যাদি পরিসংখ্যানবিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে স্যার আর এ ফিশার পরিসংখ্যানের জনক হিসেবে স্বীকৃত। পরিসংখ্যান সংখ্যা বিষয়ক বিজ্ঞান। পরিসংখ্যান শব্দের শাব্দিক অর্থ হল সংখ্যাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। পরিসংখ্যান শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক হতে উদ্ভূত হয়েছে বলে ধরা হয়। পরিসংখ্যান বলতে প্রাথমিকভাবে বোঝায় কোনো অনুসন্ধানের সংখ্যাভিত্তিক তথ্য, অর্থাৎ সংখ্যাভিত্তিক তথ্যের সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হল পরিসংখ্যান। তাই পরিসংখ্যানের সংজ্ঞায় আমরা বলতে পারি যে বিজ্ঞান কোনো সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা দান করে সেই বিজ্ঞানই হল পরিসংখ্যান। তথ্য বা উপাত্ত। যখন কোনো গবেষক বা যিনি গবেষণা করেন তিনি যদি কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যকে পরিমাণের দিক থেকে পরিমাণগতভাবে পরিমাপ করে থাকেন, তখন সেই পরিমাপকে তথ্য বা উপাত্ত বলে। তথ্যের বৈশিষ্ট্য অনুসারে তথ্য দু ধরনের হয়। এক, গুণবাচক তথ্য। কোনো অনুসন্ধানে ব্যক্তি বা বস্তুর গুণবাচক বৈশিষ্ট্য আছে বা কোনো গুণবাচক বৈশিষ্ট্য নেই দ্বারা যদি পরিমাপ করা হয় তাহলে তাকে গুণবাচক তথ্য বলে। দুই, পরিমাণগত তথ্য। এটা আমাদের পরিসংখ্যানের জন্য গুরুত্বপূর্ণ। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক, অবশ্যই গুণবাচক নয় সংখ্যাসূচক তথ্যাবলীকে কেবল পরিসংখ্যানের উপাত্ত বা তথ্য বলা হয়। পরিমাণযোগ্য সংখ্যাত্মক পরিমাপকে পরিমাণগত তথ্যও বলা হয়ে থাকে। তথ্য সংগ্রহের পদ্ধতি। তথ্য বা উপাত্ত সাধারণত দুভাবে সংগ্রহ করা হয়। এক, প্রাথমিক বা প্রাইমারি পদ্ধতি। যে তথ্য বিভিন্ন ধরনের জরিপের বা সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি বলে, অর্থাৎ প্রাইমারি তথ্য সংগ্রহের পদ্ধতি বলা হয় সরাসরি যেটা। দুই, মাধ্যমিক বা সেকেন্ডারি পদ্ধতি। যে সব উপাত্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় পত্রপত্রিকার মাধ্যমে আর কি, সেই তথ্য বা উপাত্তগুলো যদি আমরা সংগ্রহ করে যদি আমরা রিপোর্ট প্রদান করি তাহলে আমরা কিন্তু সেটা সরাসরি গবেষণা করি নাই। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় এমন তথ্যগুলো উপাত্তগুলো সংগ্রহ করার পদ্ধতিকে মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি বলে। তথ্য বা উপাত্তের উপস্থাপন। আমরা জানি গুণবাচক পরিমাণ নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের কাঁচামাল। এ ধরনের উপাত্ত সাধারণত অবিন্যস্ত অবস্থায় থাকে এবং এসব অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরিভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই উপাত্তগুলোকে বিভিন্নভাবে সাজাতে হয়। প্রয়োজন হয় উপাত্তগুলোকে বিন্যস্ত ও সারণীভুক্ত করার। আর উপাত্তসমূহের সারণীভুক্ত করার প্রক্রিয়াই হলো উপাত্তের উপস্থাপন করা। গণসংখ্যা নিবেশন সারণী। উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যে কয়েকটি ধাপ ব্যবহার করতে হয় সেগুলো হলো: 1 নম্বর ধাপ, পরিসর নির্ণয়। পরিসর হলো অনুসন্ধানাধীন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমার পার্থক্য। অর্থাৎ পরিসর সমান লিখতে পারি সর্বোচ্চ নম্বর মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে সর্বনিম্ন নম্বর এবং তার সাথে 1 যোগ করে দিতে হবে।
দ্বিতীয় ধাপ, শ্রেণীব্যাপ্তি নির্ণয়। যে কোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের সময় প্রয়োজন হয় শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করা। যে কোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি অবশ্যই দরকার হয়। উপাত্তসমূহকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সাধারণত ভাগ করার নির্ধারিত কোনো নিয়ম থাকে না বা নেই, তবে সচরাচর প্রত্যেক শ্রেণী ব্যবধান অবশ্যই সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15 এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। সুতরাং প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন অবশ্যই মান থাকে, যেহেতু ব্যবধি থাকে আর কি, ব্যবধান 5 থেকে 15 মধ্যে সাধারণত নিতে হয়। যে কোনো খান থেকেই এটা করা হোক না কেন, অবশ্যই সেই প্রত্যেকটা শ্রেণীর একটা সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান থাকবে। তো যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে আমরা নিম্নসীমা এবং সর্বোচ্চ মানকে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা বলা হয়। আর যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকে সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা সংক্ষেপে শুধু ব্যাপ্তি বলা হয়। তৃতীয় ধাপ, শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় এর সংখ্যা, অর্থাৎ শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ভাগ সেই শ্রেণীব্যাপ্তি, এবং এই ভাগফলটি যদি দশমিক ভগ্নাংশে আসে তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যায় সেটাকে রূপান্তর করে নিতে হবে। চতুর্থ ধাপ, টেলি চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ। উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান কোনো না কোনো শ্রেণীতে অবশ্যই পড়বে। সেই শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য এক একটা করে টেলি চিহ্ন দিতে হয়। কোনো শ্রেণীতে 5টি টেলি চিহ্ন দিতে হলে 4টি টেলি চিহ্ন দেওয়ার পর পঞ্চমটি আর এভাবে দিতে হয়। ধাপ 5, গণসংখ্যা। শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো টেলি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নির্ধারণ করা হয়। যে শ্রেণীতে যতগুলো টেলি চিহ্ন পড়বে ততই হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা। এবার আমরা একটি উদাহরণ লক্ষ্য করছি। এখানে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম ব্যক্তি পেয়েছেন 70, তারপরের ব্যক্তি স্টুডেন্ট পেয়েছেন 45, এভাবে 40, 35, 60, 60, 55, 58 এরকম করে সর্বশেষ ছাত্রটি পেয়েছেন, শিক্ষার্থী পেয়েছেন 85। তো আমরা এখন গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করব। তো এই ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য পূর্বোক্ত যতগুলো আলোচনা আমরা করলাম ওই আলোচিত সকল ধাপসমূহ অনুসরণ করে দেখাবো। 1 নম্বর ধাপে আমরা জেনেছি পরিসর নির্ণয় করতে হয়। তো এর জন্য সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের প্রয়োজন পড়ে। তো এই উপাত্ত থেকে 40টি নম্বর থেকে আমাদের সর্বনিম্ন নম্বরটি খুঁজে নিতে হবে এবং সর্বোচ্চ নম্বরটি খুঁজে বের করতে হবে, তারপর পরিসর নির্ণয় করতে হবে। তো এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে 98 আর সর্বনিম্ন নম্বর হচ্ছে 35। সুতরাং পরিসর সমান হবে 98 মাইনাস 35 প্লাস 1, অর্থাৎ এই দুইটা যদি বিয়োগ করে নেই সংখ্যা দুইটা তাহলে পাওয়া যাবে 63, এর সঙ্গে প্লাস 1 অর্থাৎ 64। আমাদের পরিসর 64। দ্বিতীয় ধাপ, শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ বা নির্ণয়। তো আসলে সুবিধাজনক 5 থেকে 15-র মধ্যে যে কোনো শ্রেণীব্যাপ্তি ধরা যায়, তবে আমরা এই সমস্যাটিতে শ্রেণীব্যাপ্তি 10 ধরেছি। ধাপ 3, শ্রেণী সংখ্যা নির্ণয়। আমাদের যে পরিসরটা নির্ণয় করা রয়েছে সেটাকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি যেহেতু আমরা 10 ধরেছি তাহলে শ্রেণী সংখ্যা হবে 64, অর্থাৎ পরিসর ডিভাইড বাই শ্রেণী সংখ্যা। তো রেজাল্ট আসবে 6.4, যা পরবর্তী সংখ্যায় পূর্ণ সংখ্যায় 7 হয়। তাহলে শ্রেণী সংখ্যা আসলো 7টি। এবার আমরা চতুর্থ ধাপ টেলি চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করব এবং পঞ্চম ধাপ গণসংখ্যা বা ঘটন সংখ্যা হিসাব করব। এর জন্য আমাদের 3 কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করতে হবে। চলো আমরা ছকে লিপিবদ্ধ করব। আমরা একটি ছক দেখতে পাচ্ছি, এখানে 3টি কলাম রয়েছে। প্রথম কলামে রয়েছে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামে টেলি এবং তৃতীয় কলামটিতে রয়েছে গণসংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন নম্বর কিন্তু 35 ছিল। এমন
সংখ্যা থেকে শ্রেণী শুরু করতে হবে যেন 35 মিস না পড়ে যায়। এক কথায় শেষ যে 35 থেকে ছোট সংখ্যা থেকে শুরু করতে হবে, সে সুবিধাজনক যে কোনো সংখ্যায় ধরা যায় আর কি। তো আমরা প্রথম শ্রেণীতে দেখতে পাচ্ছি 30 থেকে অর্থাৎ 30 থেকে 39 পর্যন্ত প্রথম শ্রেণীটি ধরা হয়েছে। এরপরে শ্রেণী 10 ব্যক্তিবেগ করে 40 থেকে হবে 49 অর্থাৎ 49, 50 থেকে 59, 60 থেকে 69, পরের শ্রেণী 70 থেকে 79, তারপরে শ্রেণী 80 থেকে 89, তারপরে শ্রেণী হচ্ছে 90 থেকে 100। তো টেলি চিহ্ন দিব এখন আমরা। তো আসলে বিভিন্ন স্যারেরা, অনেক স্যারেরা মানে এক এক রকমের, মানে এক এক স্যার এক একভাবে টেলি চিহ্ন কাটায়। তো আসলে আমি এখানে জেনুইন একটি সাধারণ পদ্ধতিতে টেলি মানে কাটার চেষ্টা করব। এখানে 40টি নম্বরের প্রথম সংখ্যা থেকে শেষ সংখ্যা পর্যন্ত আমরা পৌঁছবো, এভাবে টেলি কাটবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আর কি আমার ধারণায় কম থাকে, এবং এভাবেই টেলি সাধারণত কাটতেও হয়। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 70, এবং এই সংখ্যাটি রয়েছে আমাদের পঞ্চম শ্রেণীতে। দেখো 70 থেকে 79 পর্যন্ত, অর্থাৎ 70 to 79 এর মধ্যে কিন্তু, তাহলে আমরা এই ঘরে একটি টেলি কাটবো। ঠিক আছে, এরপরে সংখ্যাটি 45 যা রয়েছে দ্বিতীয় শ্রেণীতে। 40 to 49 এর মধ্যে কিন্তু 45 রয়েছে, সুতরাং দ্বিতীয় শ্রেণীতে আমরা একটি টেলি কাটবো। এভাবে 40, এটাও দ্বিতীয় শ্রেণীতে রয়েছে, এখানে আরেকটা টেলি কাটলাম। 35 যা প্রথম শ্রেণীতে রয়েছে, এবং এখানে একটি টেলি কাটলাম। 60 এটা রয়েছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে, এখানে একটি টেলি কাটবো। 60 আবার সেই শ্রেণীতে আরেকটা টেলি কাটবো। 55 এবার রয়েছে তৃতীয় শ্রেণীতে। তারপর রয়েছে 58, দেখো 58 রয়েছে 50 থেকে 59 মধ্যে, তার মানে এখানে একটা টেলি কাটা হবে। 65 এটা রয়েছে আমাদের চতুর্থ শ্রেণীতে। 65 অর্থাৎ 60 to 69 এর মধ্যে রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি 80 যা রয়েছে ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতে একটি টেলি কাটা হবে। 70 অর্থাৎ 70 যা রয়েছে 70 to 79 এর মধ্যে পঞ্চম শ্রেণীতে, এখানে একটি টেলি কাটা হবে। 46 এটা দ্বিতীয় শ্রেণীতে, আমরা দ্বিতীয় শ্রেণীতে আরেকটি টেলি কাটবো। 50 এটা রয়েছে তৃতীয় শ্রেণীতে, আমরা এখানে একটি টেলি কাটবো। 60 রয়েছে ফোর্থ অর্থাৎ চতুর্থ শ্রেণীতে, এখানে আরেকটি টেলি কাটা হবে। 65 এখানে 60 to 69 এর মধ্যে কিন্তু 65 রয়েছে। এখানে যেহেতু 4টি টেলি অলরেডি কাটা হয়ে গেছে, তো পঞ্চম টেলিটাকে আমাদের আড়াআড়ি করে দিতে হবে ঠিক এভাবে। তারপর রয়েছে 70 অর্থাৎ 70 রয়েছে আমাদের পঞ্চম শ্রেণীতে, এখানে আমরা আরেকটি টেলি কাটবো। মোট টেলি এখানে 3টি হলো। এবার রয়েছে 58, এবং এটি রয়েছে তৃতীয় শ্রেণীতে 50 to 59 এর মধ্যে, এখানে আমরা একটি টেলি কাটবো। তো এবার রয়েছে 60 রয়েছে চতুর্থ শ্রেণীতে, এখানে এই টেলি বাদে আবার 1-2 করে টেলি কাটা শুরু হবে, এখানে একটি টেলি কাটা হলো। এবার 48 এটি রয়েছে দ্বিতীয় শ্রেণীতে 40 to 49 এর মধ্যে, এখানে একটি টেলি কাটা হবে। 70 এখানে একটি টেলি কাটা হবে। 36 প্রথম শ্রেণীতে, এখানে একটি টেলি কাটা হবে। 85 এইবার রয়েছে ষষ্ঠ শ্রেণীতে, এখানে একটি টেলি কাটা হবে। 90 সর্বশেষ শ্রেণীতে, এখানে একটি টেলি কাটা হবে। 60 চতুর্থ শ্রেণীতে টেলি কাটলাম। 50 এখানে তৃতীয় শ্রেণীতে টেলি কাটলাম। 4টি হওয়ার পর পঞ্চম হয়েছে, এই জন্য এটা আড়াআড়ি কেটে দেওয়া হয়েছে। 46 আমাদের রয়েছে দ্বিতীয় শ্রেণীতে, 4টি যেহেতু অলরেডি হয়েছে, এখানে আড়াআড়ি করে কেটে দিতে হবে। 72 এটা রয়েছে আমাদের পঞ্চম শ্রেণীতে, আড়াআড়ি করে কেটে দিতে হবে 5 নম্বর টেলিটি। 95 সর্বশেষ শ্রেণীতে রয়েছে, এবং এখানে আমরা একটা টেলি কাটবো। 98 সর্বনিম্ন মানে সর্বশেষ শ্রেণীতে। 60 এটি রয়েছে চতুর্থ শ্রেণীতে। 62 এটি রয়েছে চতুর্থ শ্রেণীতে। 70 এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এটা 6 নম্বর টেলি এখানে পড়বে। 60 এটি আরেকটা টেলি, এখানে আবার আড়াআড়ি করে কেটে দিতে হবে। 65 ওই শ্রেণীতেই, এখন আবার নতুন করে শুরু করতে হবে। 46 এখানে একটি টেলি। 76 এটা আমাদের পঞ্চম শ্রেণীতে, এখানে একটি টেলি। 80 এখানে একটা টেলি ষষ্ঠ শ্রেণীতে। 87 আবার সেই শ্রেণীতে। 90 সর্বশেষ শ্রেণীতে আরেকটি টেলি কেটে দিব আমরা। 85 সর্বশেষ সংখ্যা, এবং এটি রয়েছে ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতে আমরা আড়াআড়ি করে একটি টেলি কেটে দেব। এবার আমরা এই টেলি চিহ্নগুলোকে গুনে কোন সংখ্যাতে বসাবো। এখানে আমরা কয়টা টেলি চিহ্ন দেখতে পাচ্ছি? 2টি, সুতরাং আমরা এখানে কোন সংখ্যা বসাবো? 2। এবার এখানে দেখতে পাচ্ছি 5 এবং 1 অর্থাৎ 6টি, এখানে 5, এখানে 5 + 5 + 1 অর্থাৎ 11, এখানে 5 + 2 অর্থাৎ 7,
এখানে 5, এখানে 4। আমাদের গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সংখ্যা বা যোজিত সংখ্যার নির্ণয় করব। এক্ষেত্রে শ্রেণীগুলোর মধ্যে যে গণসংখ্যাগুলো থাকে বা পাই সেগুলোকে পর্যায়ক্রমে যোগ করে করে স্থাপন করলেই ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সংখ্যা বলে। তো আমরা পূর্বের গণসংখ্যা সারণী ক্রমযোজিত অর্থাৎ একটু আগে যে আমরা গণসংখ্যা সারণীটা প্রস্তুত করলাম সেখান থেকে এই ছকটা তুলে এনেছি। এখন এই ছকটির অর্থাৎ এই টেবিলটির অর্থাৎ এই গণসংখ্যা সারণীটির ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে দেখাবো। তো এক্ষেত্রে আমাদের একটি কলাম এখানে আঁকতে হবে। এই কলামে আমরা ক্রমযোজিত গণসংখ্যা উল্লেখ করব। তো আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে 2, এটাকে রেড কালার করে দেওয়া হলো। আসলে এই 2 হবে প্রথম শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। এবার পরের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ 40 to 49 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6 এবং পূর্বের ক্রমযোজিত সংখ্যা হচ্ছে 2। এই 2 এর সঙ্গে এই 6 অর্থাৎ আগের ক্রমযোজিত সংখ্যার সঙ্গে পরের ওই শ্রেণীর যেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হবে সেই শ্রেণীর গণসংখ্যা যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হবে দ্বিতীয় শ্রেণীটির ক্রমযোজিত গণসংখ্যা। এবার 8 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা বের করলে তৃতীয় শ্রেণীর গণসংখ্যার সঙ্গে এই দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটি যোগ করে আমরা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এই 13 এর সঙ্গে এই 11 যোগ করলে যেটা হবে সেটা হবে এই শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 24 এর লগে ভাষা চেঞ্জ করা হচ্ছে। 24 এর সাথে 7 যোগ করে আমরা 70 থেকে 79 মধ্যে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাবো। 31 প্লাস 5 আমরা যদি যোগ করি তাহলে হবে 36 আর এটা হবে 80 থেকে 89 এর ক্রমযোজিত গণসংখ্যা। সর্বশেষ শ্রেণীটির গণসংখ্যাটি হবে ক্রমযোজিত গণসংখ্যাটি হবে 36 এর সঙ্গে ওই সর্বশেষ শ্রেণীর গণসংখ্যা 4 যোগ করে অর্থাৎ 40 হবে সর্বশেষ শ্রেণীর গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করব। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা ভিডিওটি বুঝতে পারো তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো আসলে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। বিভিন্ন মিডিয়ায় যেহেতু করোনা ভাইরাস চলছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার নির্দেশ করে দিয়েছে যে ঘরে থাকতে হবে, ভাইরাসটি যেন না ছড়ায়। এই জন্য শিক্ষার্থীরাও আসলে ঘরের মধ্যে বসে রয়েছে, কেউ বই পড়ছে কেউ পড়ছে না। তো আসলে যেন সবাই বই পড়ে এরকম প্রচেষ্টার জন্যই আমরা অনলাইন ভিত্তিক, ইউটিউব চ্যানেল ভিত্তিক, ফেসবুক ভিত্তিক ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে, আগামীকালেই হয়তো পার্ট 2টা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।